শাহিন ভাই, আপনি উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে। একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিজে আব্বাস। এছাড়া যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার ২-৩ দিন লাগবে, এমন প্রশ্নও তিনি তুলেছেন। প্রথম কথা যেটা, সেটা হলো আপনি যেখানে শুরু করলেন সেখানে শেষ করলেন, সেখান থেকে আসি। প্রথমত এবারে যে নির্বাচনটা হচ্ছে সেখানে হলো দুইটা ভোটের ভোট গণনা হবে। একটা হলো গণভোট, একটা হলো প্রতীকের ভোট। একটা হলো প্রশ্নের ভোট, আরটা হলো প্রতীকের ভোট। একই সঙ্গে এই প্রতীকের ভোটের সঙ্গে আর একটা এক্সটেন্ডেড পার্ট আছে, সেটা হলো আপনার যে পোস্টাল ব্যালট, যেটা মূল ভোট গণনার পরে পোস্টাল ব্যালটগুলো খোলা হবে, তারপরে গণনা হবে। তার মানে দেখা যাচ্ছে প্রক্রিয়াগতভাবে কিছু দেরি হওয়ার কারণও আছে। যে কারণে আপনি জানেন যে শুরুর দিকে গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা আলাদা আলাদা দিনে করার ব্যাপারে একটা দাবি ছিল, কিন্তু বিএনপির আপনার অনড় অবস্থানের কারণে প্রথম দিকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বা প্রথম কথা হলো যে দেরি লাগবে মানে ২-৩ দিন, এই জাতীয় কথা বলাটা মানে হলো যে এই নির্বাচনটাকে আরো ভালনারেবল করে দেওয়া। একটা জিনিস হলো রাজনীতিতে অনেক ধরনের চাপান উত্তর হয়, কথা হয়, কিন্তু যদি এই জাতীয় রেটোরিক্স যদি এরকম জায়গায় যায় যে ২-১ দিন দেরি হতে পারে, তার মানে এই নির্বাচনটাকে নিশ্চিতভাবে দাফন করার একটা বন্দোবস্ত করা হচ্ছে। দেখুন, ভোট দেওয়ার এই কে করছে মানে হলো নির্বাচন যারা অপারেট করবে তারাই তো মানুষকে আশ্বাস দিবে যে এবার সবচেয়ে নির্ভুলভাবে ভোট গণনা করা হবে, দ্রুততম সময়ে দেওয়া হবে, ভোট গণনাকে কেন্দ্রকে কোনো ধরনের টেন্স তৈরি করতে দেওয়া হবে না। এই বিষয়গুলো আসার কথা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সময় লাগবে এবার ভোট। সরকারকে থেকে রেশনাল কথা বলা উচিত। একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চা যখন জন্ম হয় তার কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন কথা বলা যাবে না সেটার জন্য সারা জীবন চলে গেলে অনেকে এটা শিখতে পারে না, যে কোন কথা বলা যাবে না। সবচেয়ে বড় জ্ঞান হলো কাণ্ডজ্ঞান আর মাত্রা জ্ঞান। সে যতই আপনার মেরিটোক্রেটিক স্ট্যান্ডার্ডের লোক হন, যদি কাণ্ডজ্ঞান এবং মাত্রা জ্ঞান না থাকে, তা আপনার এই কথা আরও বেশি সংঘাত তৈরি করবে, আরও বেশি উত্তেজনা উস্কে দিবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে কেন ধরেন একটা জায়গায় আসি, এখন দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আছে নাই। এই সরকারের বর্তমানে যারা প্রশাসনে রয়েছেন তাদের মধ্যে কি কাজটা ছিল? যেমন ধরেন কিছুদিন আগে কি হলো, ওই গ্যাস সিলিন্ডারের দাম, যেটার দাম ১২০০ টাকা, ওটা ৩০০০ টাকায় চলে গেল। এখন রাজনৈতিক সরকার থাকলে বলতো যে রাজনৈতিক পক্ষপাতের কারণে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় নাই। আজকে যদি এই সিলিন্ডার ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে যদি অভিযুক্তদের, দোষীদেরকে শনাক্ত করে যদি কোমরের রশিদে টানতে নিয়ে যেত, কোনো রাজনৈতিক দল তাদের পক্ষ নিতে পারতো না। এক নম্বর হলো সামনে নির্বাচন, ২ নম্বর কথা হলো টাকা পয়সা যদি নিয়েও থাকে এই সমস্ত বড় ব্যবসায়ীদের কাছ থেকে, কিন্তু এই মুহূর্তে তারা তাদের পক্ষ নিত না। এবং এরকম একটা নিরাপদ সময় কেন এই প্রশাসন, এই আপনি গত কয়েকদিন আগে ঢাকা শহর রান্না বান্নার কি অবস্থা, সমস্ত গ্যাসের এখনো কয়েকদিন আগে আমি জানি যারা আছে এখনো ৩০০০ টাকা দিয়েও পাচ্ছে না। এই যে কে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, এখানে তো কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই। এখানে তো একটা ব্যবসায়িক যে যারা সিন্ডিকেট, যারা আগেও ছিল এখনও যারা কাজ করে, এই সিন্ডিকেট যদি এই সরকার ভাঙতে না পারে, তাহলে উনারা এত বড় বড় ঘোষণা দিচ্ছেন কিসের? অন্তঃসার শূন্য ঘোষণা, তর্জন গর্জন করছেন। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে গুজবের যে বিষয়গুলো আসছে, গুজব হওয়ার বেশ কিছু কারণও আছে। যেমন ধরেন যে আমার এই সরকারের সামনে, এনটেরিমের সামনে বড় টার্গেটটা ছিল হলো এই সামনে নির্বাচনটাকে কীভাবে আপনার সহিংসতা মুক্ত, কীভাবে গ্রহণযোগ্য, নিরপেক্ষ করবেন। যখন আলাপ আলোচনা আসে যে এই মার্চ মাসে অন্তর্বর্তী প্রধান উনি জাপানে যে এই সফর টফর করবেন, এগুলো তো এই সমস্ত বিষয়, এই সমস্ত শিডিউল যখন সামনে আসে, তখন তাহলে মনে হয় যে ভোটের পরে মনে হয় এই সরকার আরও 6 মাস থাকবো, এমন একটা ব্যাপার। তা পারসেপশন যখন এগুলো তৈরি হয়ে যায়, পারসেপশনগুলো কিন্তু আমাদের সরকার কে চালাচ্ছে, কোন জায়গাতে চালাচ্ছে, যারা শুরুতে আসছিল আমরা ভাবছিলাম যে খুব মেরিটোক্রেটিক গভর্নমেন্ট, এদের মেরিটের কারণে অনেক কিছু হবে, কিন্তু তারা সেই মেরিটের প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ এদের আচার আচরণে মনে হয় নাই যে এদের মধ্যে ন্যূনতম রাষ্ট্র পরিচালনার ন্যূনতম দক্ষতা বা ইফিসিয়েন্সি রয়েছে বলে মনে হয় নাই। প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একই অবস্থা। কিন্তু দিন শেষে যেটা বলি, সেটা হলো এই দেশটা তো আমাদেরকে পারস্পরিক সম্মান রক্ষা করতে হবে, পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা রক্ষা করতে হবে। আজকে নারীর প্রতি সহিংসতা করছেন, এই জায়গাগুলো নারী সংগঠনকে আরও সোচ্চার হওয়ার কথা ছিল, তারা কিন্তু চুপ। এই যে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কথা বললেন, এই সংখ্যালঘু কার্ড, এখানে তো সবাই বলেছেন যে সংখ্যালঘু অনেকগুলো ধরন আছে এবং সংখ্যা কখনো শক্তি না, এখন সংখ্যার কারণ হয়েছে।
যে আপনি যে চিন্তাটা করেন ওই চিন্তার যদি সহগামী লোক কম হয়, আপনিও চিন্তার ক্ষেত্রে সংখ্যালঘু। কোন ধর্ম বা কোন বিশ্বাসের কারণে তার না। আপনি যদি সুনীতি সুশাসন চান, তাহলে যারা এই জায়গাটাকে অস্থিতিশীল করতে চায়, যে ওলট পালট করে দিয়ে আমরা লুটে পুটে খাই, তারা আপনাকে সংখ্যালঘু হিসাবে ট্যাগ করে আপনাকে ব্যাশিং করবে, আপনাকে একটা কর্নারাইজ করার চেষ্টা করবে। এই জায়গাগুলো যাতে প্রত্যেকটা মানুষের সুরক্ষা, তার যে পেরিফেরিয়াল প্রোটেকশন, এটা যদি স্টেট প্রোভাইড করতে না পারে, তাহলে স্টেট যেই ডায়নামিক্স এটা কাজ করছে বলে মনে হয় না। আমার কাছে মনে হয় দিন শেষে প্রধান দায়িত্ব সরকারের, প্রধান দায়িত্ব স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, তাদের ভুলের কারণে বারবার এই সহিংসতাগুলো হচ্ছে। আমি রাজনৈতিক দলগুলো চাপান উত্তরের চেয়ে মনে করি যে রেফারি জায়গায় রয়েছেন, উনি যদি বায়োলজ অনুযায়ী পরিচালনা করতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। আরেকটি বিষয়, বারবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা শুনছি, যেটি সেই অভিযোগও আছে। বিজি আব্বাস বলেছেন যে একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে, তিনি অভিযোগ করেছেন। প্রথম দিকে আসলে কি ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হবে? আচ্ছা, প্রথম দিকে সেটা হলো যে কোনোভাবেই হোক, যখনই কেউ নির্বাচনের মধ্যে তার সুনিশ্চিত বিজয়ের কোনো ধরনের সম্ভাবনা খুব সুস্পষ্টভাবে প্রতিভাত না হয়, তখনই কিন্তু তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন মেকানিজম এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আক্ষরিক অর্থে যে ইলেকশন কমিশন একটা পক্ষ নিয়েছেন, তারা ঋণখেলাপিদের পক্ষ নিয়েছেন, তারা দ্বৈত নাগরিকদের পক্ষ নিয়েছেন। অতএব এই জাতীয় লোকদের হাতে ইলেকশন অপারেট করা আমার মনে হয় না যে মানুষ আস্থা রাখতে পারবে। আপনি অকাতরে ঋণখেলাপিদেরকে মনোনয়ন দিবেন, আবার বলবেন যে আমরা ক্ষমতায় যে সুশাসন, দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ব। আপনি এখনও যারা অপেক্ষাকৃত দুর্বল বা অক্ষম অবস্থায় রয়েছেন, এই মুহূর্তে যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা দেন নাই, তারা যখন নির্বাচিত হয়ে সক্ষম হয়ে যাবেন, শক্তিশালী হবেন, তারা পুরো ব্যাংকটাকে হাফিস করে ফেলবেন না। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, সেই অপারেটরদের প্রতি কোনো মানুষ আস্থা রাখতে পারে না। এই কারণে এই সংঘাত, সহিংসতা, অবিশ্বাস এই যেগুলো তৈরি হচ্ছে এই কারণে মূলত। জি।